এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশ আসলে কার ব্লকে ঢুকছে, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব নাকি ভারত? সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনও যদি আমার এই আধুনিক সমরাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। of public criticism which doesn't get a hearing in China. আসলে আজকের এই বিষয়টি একটি জটিল সমীকরণ। চীন ভারতের বন্ধুত্ব সম্পর্ক না, কিন্তু চীন রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। এদিকে ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ থাকলেও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক। আবার চীন যুক্তরাষ্ট্র বর্তমান সম্পর্ক খুব খারাপ, আবার যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক ভালো রয়েছে যুক্তরাষ্ট্রের এবং রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতের শত্রু চীনের। ব্যাপারটি একটু ঘোলাটে। যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর অবরোধ দিয়ে রেখেছে, আবার চীনের সাথে চলছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। পাকিস্তান 1971 সালের আগে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র ছিল। একই সাথে চীনের সাথেও পাকিস্তানের গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তখন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল শীতল। মূলত দুই দেশের সম্পর্কের মাঝে বরফ গলাতে পাকিস্তানকে প্রয়োজন মনে করেছিল যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশ। এর মাঝে পাকিস্তান বিশ্বের গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল। এখন একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান কিন্তু চীন ব্লকে ছিল, আবার যুক্তরাষ্ট্রের ব্লকেও ছিল। সম্পর্ক ভালো রাখার অর্থ এই না যে কারো ব্লকে ঢুকে গেলে সেই দেশের শত্রুর সাথে সম্পর্ক রাখা যাবে না। এই ধরনের ব্যালেন্সিং এর কিছু সুবিধা যেমন রয়েছে, ঠিক তেমনি অসুবিধাও রয়েছে। সুবিধা হলো যদি পারস্পরিক সম্পর্ক থেকে নিজ দেশের বেনিফিট আদায় করে নেওয়া যায় তাহলে মন্দ নয়। আবার যদি এমন অবস্থা হয় যে আস্থার ঘাটতি ঘটেছে, সেক্ষেত্রে চরম মূল্য দিতে হয়। পাকিস্তানকে এখন সেই চরম মূল্যই দিতে হচ্ছে। চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ছাড়া তাদের বিকল্প কোনো উপায় আর তাদের হাতে নেই। এবার জানাই বাংলাদেশ প্রসঙ্গে। রাশিয়ার ব্লকে বাংলাদেশ। সমাজতান্ত্রিক ভাবধারার মাঝে জন্ম বাংলাদেশের শুরু থেকেই রাশিয়ার সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিশেষ করে বঙ্গবন্ধুর আমলে চট্টগ্রাম বন্দরে মাইন পরিষ্কার করতে গিয়ে অনেক রাশিয়ান জীবন দিয়েছিল। কিন্তু 1975-এর পর রাশিয়ার সাথে সম্পর্ক শীতল হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। এরশাদের আমলেও রাশিয়ার সাথে সম্পর্ক ফিরিয়ে আনার ব্যাপারে খুব বেশি তৎপরতা দেখা যায়নি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলের শুরুর 5 বছর 1991 থেকে 1995 সাল পর্যন্ত পূর্বের অবস্থা চলমান ছিল, কিন্তু সম্পর্কে বরফ গলতে থাকে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর হয় এই আমলে। সবথেকে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্র, কারণ F-16 বিমান বিক্রি করতে অনীহা জানানোর সাথে সাথে রাশিয়ার সাথে MiG-29 বিমানের চুক্তি করে ফেলে। সেই সাথে দীর্ঘমেয়াদী পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির চুক্তিও হয়। এরপর সেই চুক্তি বাতিলের মাধ্যমে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কের অবস্থা অনেক ঝুঁকিতে পড়ে। 2009 সালের পর থেকে আবার সেই সম্পর্ক গভীর হতে থাকে। রূপপুরের ডিল রাশিয়াকে দেওয়া হয়। রাশিয়া তাদের দেশে বাংলাদেশের পণ্য বাজার উন্মুক্ত করে। প্রোসাটম এশিয়ার পোস্টগুলি দেখলে বোঝা যায় বাংলাদেশের গুরুত্ব কতটুকু বেড়েছে রাশিয়ার সাথে। সর্বশেষ বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়, যেটা আপাত দৃষ্টিতে রাশিয়ান ব্লকে বাংলাদেশের প্রবেশ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ান নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তিটি হচ্ছে মেমোরেন্ডাম অব কোঅপারেশন বিটুইন দ্য ইউরেশিয়ান ইকোনমিক কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপুল রিপাবলিক অব বাংলাদেশ। মূলত ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের নেতৃত্ব দিচ্ছে রাশিয়া, তাদের হারানো অর্থনীতি ফিরে পেতে এবং যুক্তরাষ্ট্রের অবরোধের প্রত্যুত্তরে তারা এটি শুরু করে। এখানে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের সম্পর্কের গভীরতায় নতুন দিগন্ত সূচনা করলেও যুক্তরাষ্ট্র বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা বেশ উদ্বিগ্ন, সেটা তাদের কিছু কার্যকলাপের প্রকাশ পাচ্ছে। বাংলাদেশ চীনের ব্লকে। চীনের সাথে পাকিস্তানের অতীত সম্পর্ক ভালো থাকার অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলানো। এছাড়া বিশ্বে চীনের উত্থান সম্ভব ছিল না। সেই প্রেক্ষিতে চীন পাকিস্তানকে 1971 সালে পূর্ণ সমর্থন দেয়। এর ফলে বঙ্গবন্ধুর আমলে চীনের সাথে কার্যত কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বাংলাদেশের। জিয়ার আমলে এক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে বরফ গলে, কিন্তু চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মতো ঘটনা এরশাদের আমলেই হয়েছিল। এরপর চীনের সাথে সম্পর্ক চলমান রাখে প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি। 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত সম্পর্ক সেক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। ক্ষমতার পালাবদলে চীনের সাথে চলমান সম্পর্ক রক্ষা করে চলেছে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত। দ্বিতীয় পূর্ণমেয়াদে বেগম খালেদা জিয়ার আমলে চীনের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। ডিফেন্স কর্পোরেশন এগ্রিমেন্ট নামে চুক্তিটি হয় 2002 সালে। ওই সময় রাশিয়ান ব্লক থেকে দূরত্ব বাড়তে থাকে। মিগগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা এবং বিপরীতে F-7 কেনা সহ চীন তখন বাংলাদেশের প্রধান সামরিক সরঞ্জামের সাপ্লায়ার হয়ে ওঠে। এই মেয়াদে আরেকটি বড় ঘটনা ঘটে, সেটি হলো 2005
সালে প্রথমবারের মতো আমদানির ক্ষেত্রে চীন বাংলাদেশের সর্ববৃহৎ অংশীদার হয়ে ওঠে। তথাপি উক্ত সময় পর্যন্ত বাংলাদেশে চীনের উল্লেখযোগ্য কোনো বড় বিনিয়োগ আসেনি, এমনকি উচ্চ পর্যায়ের চীনের কেউ এদেশে সফর করতে আসেনি। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি জিনিস মিশে আছে, ক্রমবর্ধমান জিডিপি এবং অর্থনৈতিক শক্তি হয়ে ওঠা বাংলাদেশকে চীনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা। সেই সাথে চীনের বিশ্বমোড়ল হয়ে ওঠার ইচ্ছায় মার্কিন বন্ড মার্কেট থেকে ডলার সরিয়ে বিশ্বমানের বিভিন্ন দেশকে বিনিয়োগ করার ক্ষেত্রে বাংলাদেশ হয়ে ওঠে সবথেকে গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। এর প্রেক্ষিতে এরশাদের পর প্রায় 3 দশক 2016 সাল শি জিনপিং নিজেই বাংলাদেশ সফর করেন। এমনকি এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও একবার সফর করে যান। $24 বিলিয়ন চুক্তি হয়। সেই সাথে বাংলাদেশের অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সর্ববৃহৎ কাজের পার্টনার হয়ে ওঠে চীন। কন্ট্রাক্ট বাজারে সারা বিশ্বের সবথেকে বড় পার্টনার হয়ে ওঠে বাংলাদেশ। গভীর সম্পর্ক, দেশের মেগা প্রকল্প থেকে শুরু করে শেয়ার মার্কেট সবখানেই চীনের উপস্থিতি দেখা যায়। চীনের এই উপস্থিতি একটা বড় পরিবর্তন আনে ভারতের জন্য। বাণিজ্য চীনের কাছে সব ক্ষেত্রে পরিচিত হতে থাকে ভারত। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ভারত চীনের কাছে পেরে উঠছে না। এমনকি সামরিক সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে ভারতের আপত্তি থাকা সত্ত্বেও সাবমেরিনের মতো স্ট্র্যাটেজিক অস্ত্র বাংলাদেশ চীন থেকে কেনে। এমনকি সাবমেরিন ঘাঁটিও চীনকে করতে দিয়েছে। সে সাথে সিডিডিএল এবং নেভাল বেজের ক্ষেত্রেও চীনের আধিপত্য রয়েছে। 2016 সালে সফরে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রথমবারের মতো সত্যিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ব্লকে প্রেসিডেন্ট জিয়ার আমলে আমেরিকা সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত হয়, কিন্তু আমেরিকা সম্পর্ক নেতিবাচক ধারণা বাংলাদেশের জনগণের ভেতরে খুব বেশি থাকায় কখনোই এই সম্পর্ক কারো আমলে খুব বেশি গভীর হয়নি। সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে 1998 সালে, যখন বিল ক্লিনটন এর হাই প্রোফাইল সফর হয় এদেশে, কিন্তু F-16 বিক্রি না করা এবং সম্পর্কের অনাস্থা এক্ষেত্রে ভালো অগ্রগতি এনে দেয়নি। বেগম জিয়ার আমলে সেন্ট মার্টিন ঘিরে আমেরিকার ঘাঁটি করার ব্যাপারে বেশ অগ্রগতি হয় বলে জানা যায়, কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি। ওবামা প্রশাসনের আমলে বাংলাদেশ বেশ বড় একটি ধাক্কা খায় জিপিএস সুবিধা বন্ধ করে দেওয়ার মাধ্যমে। ধারণা করা হয়েছিল যদি হিলারি ক্লিনটন ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর হতে পারত, কেননা তিনি বাংলাদেশ সফর করে গেছেন এর আগেও। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ইস্যু তৈরি হওয়ার কারণে সেটি কতটা সফল হতো সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। ট্রাম্পের শাসন আমলে আমেরিকা এখন পর্যন্ত কার্যত সহিষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। বিশ্বের অনেক দেশে আমেরিকার প্রভাব থাকলেও দক্ষিণ এশিয়াতে মূলত চীন এবং ভারত তাদের প্রভাব বজায় রেখেছে। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে আমেরিকা তার প্রভাব বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এর মূল কারণ বিশ্ব অর্থনীতিতে এই অঞ্চলের প্রভাব বাড়ছে। ভারত ক্রমে শক্তিশালী অর্থনীতিতে রূপ নিচ্ছে, কিন্তু এই যাত্রায় বাংলাদেশের অগ্রগতি ভারতের থেকেও বেশি। যুক্তরাষ্ট্র মূলত USAID, বিশ্বব্যাংক, IFM এর মাধ্যমে বাংলাদেশের উপর চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে বিবেচিত ছিল এবং এখনো আছে। অতীতে দেখা গেছে ঋণ বন্ধ করে দেওয়ার হুমকি, বিভিন্ন সংস্কারের জন্য শর্ত আরোপ সহ নানাভাবে প্রভাব বিস্তার করতে চেয়েছে আমেরিকা। পদ্মা সেতু প্রকল্প থেকে সরে আসাও তাদের একটি অংশ ছিল, কিন্তু সাম্প্রতিক সময় চীনের সাথে অধিক সম্পর্ক রাখা এবং রাশিয়ার সাথে সম্পর্ক গভীর হওয়া বাংলাদেশ সম্পর্কে নতুন নীতিতে যুক্তরাষ্ট্র হুমকি ধামকি থেকে সরে এসে বরং সহযোগিতার সম্পর্ক করতে আগ্রহী। টিকফা চুক্তি বাংলাদেশের সাথে, কিন্তু কার্যত সেটি বাংলাদেশের জন্য খুবই বেশি সুবিধা দিতে সক্ষম হয়নি। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কাছে অতীতের যে কোনো সময়ের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সম্পর্কটি ঝালিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছে। বাংলাদেশকে সরাসরি তাদের কাছ থেকে অস্ত্র কিনতে বলার মতো প্রায় অসম্ভব ঘটনা ঘটেছে। কাটার জাহাজ উপহার দিয়েছে, সোয়ার্ড গঠনে সাহায্য করেছে। বেশ কিছুদিন ধরে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে আমেরিকা। তবে বিষয়টি নিয়ে এক ধরনের অস্বস্তিতে ছিল বাংলাদেশ, কারণ এই অঞ্চলে এতদিন যাবৎ বাংলাদেশের অন্যতম সহযোগী, বিনিয়োগ এবং অস্ত্র আমদানির প্রধান উৎস ছিল চীন। আমেরিকার সাথে যোগ দিলে চীন যে ভালো চোখে দেখবে না তা সহজে অনুমেয়। প্রসঙ্গত, ভারত মহাসাগরে কোনো একটি দ্বীপে মেরিটাইম ডোমেইন ফিউশন সেন্টার প্রতিষ্ঠা করতে আগ্রহী আমেরিকা, যা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রধান লক্ষ্য। সেই সেন্টারে যোগ দিতে বাংলাদেশকে বেশ কিছুদিন ধরে প্রস্তাব দিয়ে আসছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে চীন ভারত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমটি বেশ খারাপ নজরে দেখছে, যার কারণে এতদিন বাংলাদেশ সরকার নিজের অবস্থান পরিষ্কার করতে পারছিল না। তবে এবার বাংলাদেশ সরকার বিশেষ কোনো কারণে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। আমেরিকানদের মতে ভারত মহাসাগরে মেরিটাইম ডোমেইন ফিউশন সেন্টার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ভারত মহাসাগরে মার্কিন উপস্থিতি বাড়ানো, চীনকে অবরুদ্ধ করা নয়, বরং সমুদ্রে অবাধ চলাচল, নিরাপত্তা ও বাণিজ্য বাড়াতেই এই উদ্যোগ। এই অঞ্চলে মেরিটাইম ডোমেইন ফিউশন সেন্টার রয়েছে সিঙ্গাপুরে। এর মাধ্যমে সমুদ্রে চলাচলকারী সব জাহাজের তথ্য বিনিময় করা হয়, যাতে সমুদ্র যাত্রায় কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। তারই আদলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরেও একটি সেন্টার খুলতে চায়। আমেরিকা মনে করে বাংলাদেশেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আসল উদ্দেশ্য হল জ্বালানি সরবরাহ, বাণিজ্য উন্নয়ন এবং মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করা।
বাংলাদেশ ভারতের ব্লকে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো ছিল। বঙ্গবন্ধু ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে বেশ সচেতন ছিলেন। ফলস্বরূপ স্বাধীন দেশের প্রথম দাবি ছিল ভারতীয় সেনাদের দ্রুত ফিরিয়ে নেওয়া। নিকট প্রতিবেশী হিসেবে ভারতের প্রভাব বাংলাদেশে ছিল শুরু থেকেই। ভারতের প্রভাব বাংলাদেশে যেমন, সেটি অন্য দেশের প্রভাব থেকে একটু ভিন্ন। কারণ ভারত বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব যেমন খাটিয়েছে, ঠিক তেমনই রাজনৈতিক প্রভাবও খাটিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হলো, ভারত অর্থনৈতিক প্রভাব চীনের কাছে প্রতিনিয়ত হারাচ্ছে। রাজনৈতিক প্রভাব এখনো রয়েছে, কিন্তু সেটার ক্ষেত্রে ভারতকে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছে। ডিফেন্স MOU স্বাক্ষর করার পর কোনো অস্ত্র রপ্তানি করতে সক্ষম হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়েও চীনকে সাবমেরিন বেস করার মতো স্পর্শকাতর কাজ থেকে বিরত রাখতে পারেনি। তবে LOC এর মাধ্যমে অর্থনৈতিক প্রভাব কিছুটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা ভারতের ভেতরে দেখা গেছে। কিন্তু চীনের মতো অর্থনৈতিক সামর্থ্য না থাকায় বাংলাদেশের বড় মেগা প্রকল্পে ভারত যুক্ত হতে পারছে না, শেয়ার বাজারেও পারেনি। সবথেকে বড় যে কাজটি পেয়েছে সেটি হলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুরের রাশিয়ার সাবকন্ট্রাক্টের রিঅ্যাক্টর ব্যতীত অন্যান্য অবকাঠামো কাজের অংশ। চীনের তুলনায় ভারতের উপস্থিতি অনেক কম হলেও বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্কের কেতাবি তকমার আড়ালে সরাসরি বিরোধিতা করতে পারছে না। কেতাবি হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, কিন্তু স্নায়ুযুদ্ধ চলছে সেটা একটু খেয়াল করলে পরিষ্কার। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশকে সমর্থন দেয়নি, চীন এবং রাশিয়াও সমর্থন দেয়নি, তবে যুক্তরাষ্ট্র দিয়েছে। আসার কথা হলো, চীন এই ইস্যুতে তাদের সুর নরম করেছে। চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দিয়ে বার্মায় ফেরত নেওয়ার কথা প্রকাশ্যে বলেছেন। আসন্ন চীন সফরেও এ নিয়ে বড় ধরনের খবর পাওয়ার সম্ভাবনা আছে। তবে যদি সেটাই হয়, তবে চীনের পররাষ্ট্রনীতির কাছে ভারতের আরেকটি বড় পরাজয় হবে। সৌদি ব্লকে বাংলাদেশ। সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক ততটা ভালো ছিল না, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী এখন ডিল ব্রেকার হিসেবে কাজ করছে। সৌদি নেতৃত্বে গঠিত সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঘটনার পরপরই সৌদি উচ্চ ক্ষমতার বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশে সফর করে গেছেন, যেখানে প্রায় $35 বিলিয়ন সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। সৌদি যুবরাজ এর বাংলাদেশ সফরের কথা রয়েছে। যদি সেটি হয়, তবে নতুন দিগন্ত শুরু হতে যাচ্ছে তাদের সাথে। এখন পরিশেষে মূল কথা হচ্ছে, বাংলাদেশ প্রকৃতপক্ষে কারো ব্লকে ঢুকে পড়েনি, বরং সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির উত্তম অ্যাপ্লিকেশন করেছে। এর সুবিধা হলো ব্যালেন্সিং করে প্রতিটি পক্ষের কাছ থেকে বাংলাদেশের জন্য উত্তম সুযোগ এবং সদ্ব্যবহার করা। যেমন চীনের সাথে সম্পর্ক ভালো করে ভারতের কাছ থেকে আচরণের গতি পরিবর্তনের প্রত্যাশা করা, আবার রাশিয়া চীনের সাথে সম্পর্ককে পুঁজি করে আমেরিকার সাথে দর কষাকষির ক্ষমতা বাড়ানো, আবার আমেরিকার সাথে দর কষাকষি এবং সম্পর্ক ভালো করে চীন বা রাশিয়ার কাছ থেকে বেশি সুবিধা আদায় করা। এর প্রধান কারণ হলো, বাংলাদেশ এখন তৃতীয় বিশ্বের দুর্ভিক্ষপীড়িত দেশ নয়। $314 বিলিয়ন অর্থনীতির অন্য রূপ হলো $314 বিলিয়ন বাজার। সেই সাথে 1,18,813 বর্গ কিলোমিটার এর বিশাল সমুদ্র, সেই সাথে $1 বিলিয়ন মেগা প্রজেক্ট প্রকল্প। এগুলো এখন যে কোনো দেশের জন্যই অবজ্ঞা করে চলে যাওয়া বেশ কঠিন কাজ। এর জন্য দাতা সংস্থাগুলির সুর এখন বেশ নরম। সব থেকে বড় কথা হলো, কোনো একটি নির্দিষ্ট ব্লকে ঢুকে যাওয়ার আরেক নাম নিজের ওপর নিজের অবরোধ দেওয়া। বাংলাদেশ সেটা করেনি। জাপান, কোরিয়া, ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক এখন অনেক ভালো, তাই কারো ব্লকে সরাসরি ঢুকে যাওয়ার মতো বোকামি না করে ব্যালেন্সিং এ আরো দক্ষ হতে হবে বাংলাদেশকে। সো ভিউয়ার্স, এতক্ষণ অনেক কিছুই আপনাদের জানালাম। কোনো কিছু অযৌক্তিক মনে হলে যুক্তি সহকারে কমেন্টে জানাবেন। আর এই বিশাল তথ্যবহুল কথাগুলো ছিল ওয়াশিউদ্দিন মাহিনের। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।